আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রেকর্ড রাঙা জয়ে সিরিজ শেষ বাংলাদেশের। নিজেদের সর্বনিম্ন ৬২ রানে অল আউট অস্ট্রেলিয়া। ম্যাচ ও সিরিজ সেরা সাকিব। আরও ২৪৫ মৃত্যুসহ করোনার ভয়াবহতা বাড়ছেই। লকডাউনের শেষ দিন আজ। পরিস্থিতির আরও অবনতির শঙ্কা বিশেষজ্ঞদের। মন্ত্রণালয়কে না জানিয়ে গণপরিবহন কমানোর সিদ্ধান্ত, বলেছেন মন্ত্রী। এটি মালিক শ্রমিক প্রশাসনের বিষয়, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মৃত্যু ও আক্রান্ত মিলিয়ে করোনার ভয়াবহতা বেড়েই চলেছে। দেশে একদিনে আরও ২৪৫ জনের মৃত্যু হয়েছে আর শনাক্ত হয়েছে ১১,৪৬৩ জন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বেশি সংখ্যক মানুষকে দ্রুত টিকার আওতায় আনতে হবে, না হলে আগামীতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে যাবার শঙ্কা রয়েছে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২৪৫ জন সহ এই ভাইরাসটি কেড়ে নিয়েছে ২২,৮৯৭ জনের প্রাণ। এ পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে ১১,৪৬৩ জনের। মোট শনাক্ত ১৩,৬৫,১৫৮। নতুন করে সুস্থ হয়েছেন ১৪,৪১২ জন। শনাক্তের হার ২৪.২৮, সুস্থ ৮৯.৩৬ আর মৃত্যু ১.৬৮%। গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৮৩ জন, চট্টগ্রামে ৭১ জন, খুলনায় ২৫, রংপুরে ১৯ আর ময়মনসিংহে ১৩ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অনেক বেড়েছে। গত জুলাইয়ের শুরু থেকে এ পর্যন্ত ৩৯ দিনে করোনায় মৃত্যুবরণ করেছে ৮,০০৬ জন। আর গত ১৫ দিন ধরে প্রতিদিন মৃত্যুর সংখ্যা ২০০-র উপরে। করোনা শনাক্তের সংখ্যা কমলেও মৃত্যুর সংখ্যা বরং বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শনাক্ত নিম্নমুখী থাকলে সংক্রমণ কমে আসবে। যত দ্রুত সম্ভব অধিকাংশ মানুষজনকে টিকাদানের আওতায় আনতে হবে। যদি আমরা এই কাজগুলো করতে পারি এবং এই কাজগুলো করতে গিয়ে সাধারণ মানুষকে সাথে যুক্ত করতে পারি, তাহলে কিন্তু করোনার গতিকে আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো। আর যদি আমরা করতে না পারি, তাহলে সামনের দিনগুলিতে কিন্তু আবার সংক্রমণ বাড়বে, মৃত্যু বাড়বে এবং হাহাকার বাড়বে। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। দিন যতই যাচ্ছে ততই বাড়ছে করোনার টিকা দেয়া নিয়ে ভোগান্তি। গণটিকা দেওয়ার আশায় মধ্যরাত থেকে লাইনে দাঁড়ান সাধারণ মানুষ। অনেক টিকা কেন্দ্রে প্রথম ডোজ শেষ হয়ে যাওয়ায় বিপাকে পড়ছেন অনেকেই। তবে খুব শিগগিরই এ সংকট কেটে যাবে বলে আশা টিকা সংশ্লিষ্টদের। সারা দেশে করোনার গণটিকা কার্যক্রম চলছে। প্রথম দিকে টিকা দেয়া নিয়ে কিছুটা অনাগ্রহ, কিছুটা অপপ্রচার থাকলেও এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। মানুষের মাঝে প্রবল আগ্রহ দেখা যাচ্ছে। টিকা আগে পাওয়ার আশায় মধ্যরাত থেকে তেজগাঁও আদর্শ স্কুল কেন্দ্রে গেছেন অনেকেই। আমরা রাত্রে ৩টা বাজে আসছি, এই 10টা বাজে আমরা টিকা পাইছি। ৩টার সময় আসছি, সকালে ৮টার দিক দিয়ে রুটি কলা খাইছি, খাইয়া এখন ভালোভাবে টিকা দিয়া এখন বাসায় চলে যাইতেছি। আমি সকাল 4:30টায় আসছি, আইসা আমি এখানে বসে রয়েছি, পরে ভিতরে স্যারেরা ঢুকাইছে, আমি এই টিকা দিয়ে আসছি। এই টিকা তো লওয়ার ইচ্ছা ছিল না, শুনি এই টিকা ছাড়া নাকি রাস্তাঘাটেই চলতে দিবে না আমাদের, তাহলে আমি কি করব? একটি ওয়ার্ডে একদিনে ৩৫০ জনের জন্য করোনা টিকা বরাদ্দ থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও বেশি মানুষকে টিকা দেয়া যাচ্ছে না, বললেন স্থানীয় জনপ্রতিনিধি। যেভাবে লাইন ধরি, সকালে লাইন ধরি থাকে, এরপর 3:30 হলে তাদের আমরা বিদায় করে দিতে হয়। এখন তারা করে ছিলাছিলি যে আমরা সকাল থেকে তারা নিচে করছি, তা আমাদের তার সুযোগ নাই। এদিকে সরেজমিনে কয়েকটি হাসপাতালে গিয়ে দেখা গেল মেসেজ পাওয়ার পরও অনেকেই টিকা নিতে পারছেন না। কেউ ২-১ দিন আগে, কেউ বা আরও বেশ আগে পেয়েছেন টিকা নেয়ার মেসেজ। যেহেতু গতকাল আমার দিন ছিল টিকা নেওয়ার, কিন্তু আমি আসতে পারি না, আমার এটা ব্যর্থতা। বাট আজকে আমি যখন জিজ্ঞেস করি এই টিকাটা আমি কখন পাবো বা কবে পাবো, এটার আমি কোনো নির্দিষ্ট দিন পাচ্ছি না, তারিখ পাচ্ছি না আর কি। তারা বলতেছে যে এখন প্রথম ডোজ দেওয়া হবে না, প্রথম ডোজ দেওয়া বন্ধ আছে। এখন আমরা আদৌ কিভাবে জানবো যে প্রথম ডোজ কবে তাদের আসবে?
একসাথে এত মানুষের আগ্রহকে সমীহ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। অচিরেই টিকা নিয়ে যাবতীয় সংকট কেটে যাবে বলে আশা তাদের। পরবর্তীতে আবার তো নির্দেশনা আসবে, ভ্যাকসিন তো আরও সামনের দিকে চলে আসবে, কারো কিন্তু অস্থিরতা কিছু নাই। ভ্যাকসিন এখন পাচ্ছে না প্রথম অবস্থা, মানে এই না যে আর পাবে না, সে পরবর্তীতে আর ভ্যাকসিনেরও পাবে। যখনই আমাদের ভ্যাকসিন আসবে আমাদেরকে সবাইকে দিয়ে দেওয়া হবে, এটা কারো দুশ্চিন্তা আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। এখনও যারা রেজিস্ট্রেশন করেননি তাদেরকে টিকার রেজিস্ট্রেশন করে মেসেজ পাবার অপেক্ষায় থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। দর্শক, লকডাউনের শেষ দিন আজ, যদিও গণপরিবহন ছাড়া সবই চলছে। যে যেভাবে পারছেন ঢাকায় যাতায়াতও করছেন। ঢাকার অন্যতম প্রবেশমুখ গাবতলী এলাকায় আছেন আমাদের বিশেষ প্রতিনিধি রিশান নসরুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। রিশান, কি পরিস্থিতি দেখছেন এখন গাবতলী এলাকায়? রায়হান, আজকে আসলে যে সরকারি যে ঘোষণা, চলমান যে কঠোর নিষেধাজ্ঞা, সেটা কিন্তু আসলে আজকেই শেষ দিন। আজকে রাত 12টা থেকে সরকারের ঘোষণা যে আজকে রাত 12টা থেকে এই কঠোর নিষেধাজ্ঞা শেষ হয়ে যাচ্ছে। আগামীকাল থেকে কিন্তু বাংলাদেশ পুরোপুরি সচল হয়ে যাচ্ছে, জীবনযাত্রা স্বাভাবিক হয়ে যাবে। তারই একটি প্রভাব কিন্তু আমি এই ঢাকার যে প্রবেশমুখ গাবতলী এলাকায় আর কি দেখা যাচ্ছে, যে সকাল থেকে আমি আসার পর থেকে দেখেছি স্রোতের মতো আসলে মানুষ প্রবেশ করছেন। এবং এই মানুষ যে আসছেন আসলে তারা সবাই যেটি বলছেন যে কালকে যেহেতু তাদের কর্মক্ষেত্রে যোগদান করতে হবে, সে কারণেই তারা একটু আগে ভাগে ঢাকা আসছেন। এবং এই আসতে গিয়ে যে গণপরিবহন যেহেতু চলছে না, এই গণপরিবহন না চলার কারণে তারা চরম একটি ভোগান্তিতে পড়ছেন। অর্থাৎ যে যেভাবে পারছেন নানান উপায়ে নানানভাবে ভেঙে বিভিন্ন পরিবহন ব্যবহার করে তারা কিন্তু ঢাকায় প্রবেশ করছেন। আর সকালবেলা আপনি জানেন যে ঢাকার এই প্রবেশমুখে যেহেতু তৈরি পোশাক কারখানাগুলো খোলা রয়েছে, সেই তৈরি পোশাক কারখানার শ্রমিকদের কিন্তু একটি ব্যাপক ভিড় থাকে। সেটির একটি প্রতিফলন যারা আসলে ঢাকার আশেপাশে পোশাক কারখানার কর্মকর্তা বা কর্মচারী এবং শ্রমিকরা যারা বাস করেন, তাদেরও ঢাকায় প্রবেশ করতে হচ্ছে এবং গণপরিবহন না চলায় তারাও কিন্তু ভোগান্তির শিকার হয়েছেন। আমি একটু কথা বলবো যে এখানে যিনি আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই যে পরিবহন নিয়ন্ত্রণের যে দায়িত্ব রয়েছেন পুলিশের কর্মকর্তা, আমি একটু তার সাথে আসলে কথা বলতে চাই যে সকাল থেকে তারা আসলে কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন সেই বিষয়টি নিয়ে আসলে আমি কথা বলতে চাই। সোহেল সাহেব, আসলে আমরা সকাল থেকে দেখছি মানুষের একটি স্রোত রয়েছে, ঢাকায় প্রবেশ করছেন। যেহেতু আজকে আনুষ্ঠানিকভাবে এই কঠোর নিষেধাজ্ঞার শেষ দিন, মানুষ কর্মক্ষেত্রে যোগদানের জন্য অন্যান্য দিনের তুলনায় আজকের চিত্রটা কি ভিন্ন মনে হচ্ছে আপনার কাছে? আপনারা কাজ করতে গিয়ে কী ধরনের সম্মুখীন হচ্ছেন, সমস্যা বা কেমন ভিড় দেখছেন? আপনাকে ধন্যবাদ। যেহেতু সরকার ঘোষিত কঠোর যে লকডাউনের আজকে সেই দিন, আগামীকাল যে অফিস আদালত গণপরিবহন সবই যেহেতু খোলা, মানুষের চাপ মানে গত কয়েকদিনের তুলনায় আজকে অনেক বেশি। সেক্ষেত্রে কি ধরনের অজুহাতে তারা ঢাকায় ঢুকছেন বা কি বলছেন? আপনারা তো চেক করছেন অনেকক্ষণ থেকে দেখছি। না, এক্ষেত্রে বিদেশগামী যাত্রী আছেন, সরকারের যে ভ্যাকসিনেশন চলতেছে, অনেকে ভ্যাকসিন নেওয়ার জন্য ঢাকাতে প্রবেশ করতেছেন এবং অফিস আদালতে যারা কর্মক্ষেত্রে যারা চাকরি করেন তারা যোগদানের জন্য আজকে অনেকে আসতেছেন। আপনাকে ধন্যবাদ। রায়হান, আসলে উনি কিন্তু যেটি বলছিলেন যে মানুষ আসলে একে তো মানুষের প্রয়োজন রয়েছে, সেটি একদমই স্বাভাবিক, যারা প্রয়োজনে আসছেন রাজধানীতে প্রবেশ করছেন, কিন্তু প্রয়োজন ছাড়াও অপ্রয়োজনেও নানা অজুহাতে কিন্তু প্রবেশের চেষ্টা করছেন। আরেকটি হচ্ছে যে এইখান থেকে ঢাকা থেকে কিন্তু অনেকে আজকে বেরো হচ্ছেন, কারণ হচ্ছে যে যেহেতু কালকে অফিস আদালত খুলে যাবে ঘোষণা অনুযায়ী, যাদের অফিস বা কর্মক্ষেত্র ঢাকার বাইরে তারাও কিন্তু ঢাকার বাইরে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু যেহেতু গণপরিবহন চলছে না, তারাও এক ধরনের ভোগান্তিতে রয়েছেন এবং সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন দেখেছি আমরা যারা মেডিকেল বা স্বাস্থ্যসেবা নিতে যারা ঢাকায় ঢুকছেন তারা, কারণ পরিবহন না থাকায় তারা আসলে বহু দূর থেকে পায়ে হেঁটে আসছেন রোগীরা, এবং এটি আসলে এক ধরনের চরম ভোগান্তি বলা যায় মানুষের জন্য। কারণ মনে হচ্ছে যেন এক ধরনের হযবরল অবস্থার মধ্যে তারা রাজধানীতে প্রবেশ করছেন এবং প্রবেশ করে তারা কিন্তু আসলে নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। হয়তো যেহেতু কালকে আনুষ্ঠানিকভাবে কালকে থেকে গণপরিবহন চলবে এবং কেউ কেউ বলছেন যে আজকেই অনেক আমাদের এখান থেকে যারা যাচ্ছেন নাগরিকরা তারা বলছেন ভাই আজকেই শেষ দিন, আজকের পরে আমরা মুক্তি পেয়ে যাব, কালকে থেকে চলাচল স্বাভাবিক হয়ে যাবে। অর্থাৎ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই যে সরকারের যে কঠোর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার যে ঘোষণা, সেই ঘোষণাটিতে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের স্বস্তিও কাজ করছে, যদিও আজকে তারা ভোগান্তির শিকার হচ্ছেন। রায়হান, এই ছিল আসলে এখানকার পরিস্থিতি। রিশান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাবতলী থেকে আমাদের বিশেষ প্রতিনিধি রিশান নাসরুল্লাহ জানাচ্ছিলেন লকডাউনের শেষ দিনের সর্বশেষ খবরাখবর। হুট করে সবকিছু খুলে দেওয়ায় করোনা পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, লকডাউনের কারণে সংক্রমণ একটা জায়গায় রাখা গেলেও সবকিছু খুলে দেয় এখন মৃত্যু আর শনাক্তের হার বাড়তে পারে। সেজন্য কর্মস্থলে স্বাস্থ্যবিধি নিশ্চিতের পরামর্শ তাদের।
মঙ্গলবার শেষ হচ্ছে লকডাউন। শর্ত সাপেক্ষে বুধবার থেকে খুলছে সরকারি বেসরকারি অফিস আদালত, ব্যাংক, বিমা সহ আর্থিক সব প্রতিষ্ঠান। চলবে বাস, ট্রেন সহ সব গণপরিবহনও। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার শনাক্ত ও মৃত্যুর হার যখন ঊর্ধ্বমুখী, তখন সবকিছু খুলে দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থাকলেও দেশের যা আর্থসামাজিক অবস্থা, তাতে বেশি দিন লকডাউন রাখাও সম্ভব নয়। আমাদের একটা উভয় সংকট, একদিকে অনাহারে মৃত্যুর আশঙ্কা আর একদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা। আর একসঙ্গে সব খুলে দেওয়া ঠিক হবে না। ধীরে ধীরে যেগুলো খুবই জরুরি সেগুলো আস্তে আস্তে খোলা, ধাপে ধাপে যদি হয়, মানুষকে যদি এই বিষয়ে অভ্যস্ত করা যায় স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে, তাহলে হয়তো ক্ষয়ক্ষতিটা কম হবে। তবে এই জায়গায় এখন আমার পজিটিভিটি রেট 20%-এর উপরে। আমার হাসপাতালে কোনো আইসিইউ এবং হাই ফ্লো অক্সিজেন ক্যাপাসিটি ফুল। এখানে যদি আমরা চট করে সবকিছু খুলে দেই, এই কারণে রোগীর সংখ্যা, সংক্রমণের সংখ্যা, হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা সবই বেড়ে যাবে। জীবন জীবিকার কারণে লকডাউন তুলে নেওয়া হলেও জনগণ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে, সে ব্যাপারে কঠোর হবার পরামর্শ বিশেষজ্ঞদের। এক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা সর্ব অবস্থায় সংক্রমণটা যেন কম থাকে, সংক্রমণ প্রতিরোধে যতগুলো ব্যবস্থা আছে সেটা করা, এবং সরকারের কর্তব্য হচ্ছে যারা সংক্রমিত হচ্ছেন সবাইকে ব্যবস্থাপনায় নিয়ে আসা। টেস্ট দিয়ে যারা সমাজে ছড়ানোর সম্ভাবনা আছে ওদেরকে যদি আলাদা করে ফেলতে পারি, তাহলে সামাজিক সংক্রমণটা কম। আর ব্যক্তিগত সুরক্ষার জন্য মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং এবং হ্যান্ড ওয়াশ, এই তিনটা যদি মানুষকে উদ্বুদ্ধ করতে পারতাম, তাহলে এটা করা যেত। সংক্রমণ ঠেকাতে আক্রান্তদের দ্রুত শনাক্ত করে আলাদা করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহন অর্ধেক কমানোর বিষয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়নি। তারপরও সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করা হবে। পরিস্থিতি বিবেচনায় আবারও লকডাউন হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী ওবায়দুল কাদের। তবে অর্ধেক গণপরিবহন চলাচলের বিষয়টি স্থানীয় প্রশাসন, মালিক, শ্রমিকদের সাথে আলোচনা করে ঠিক করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দেশের বিভিন্ন মহাসড়কের 28 জায়গায় এক্সেল রোড নির্মাণে চুক্তি সই হয় সড়ক ভবনে। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, টিকা নিতে আসা মানুষের আগ্রহ সরকার ইতিবাচকভাবে নিয়েছে। প্রয়োজনীয় টিকা সংগ্রহে কাজ চলছে বলেও জানান তিনি। এ নিয়ে বিএনপির করা মন্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের। জনগণের প্রতি বিএনপি যদি ন্যূনতম দায়িত্ববোধ থাকত, তাহলে অন্তত টিকাদানের সময় সরকারের সমালোচনা বন্ধ করে মানুষের পাশে এসে দাঁড়াতো। লকডাউনটা, রেস্ট্রিকশনটা ইউজ করলে কী হয় সেটা আমরা দেখব। পরিস্থিতি বিবেচনা করে আমাদের আবার প্রয়োজনে আবারও কঠোর লকডাউনের চিন্তাভাবনা করতে হবে। গণপরিবহন চলাচলের বিষয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনার দরকার ছিল বলেও মন্তব্য তার। সিদ্ধান্ত নেওয়ার আগে একটু আলোচনা করে নিলে ভালো হতো, কারণ এই যে চালু করতে গিয়ে অর্ধেক চালু হবে, অর্ধেক হবে না, এটার গ্যারান্টি কে দেবে যে এটা ঠিক মতো করা যাবে কি না? আগে আলাপ করলে আমরা আমাদের মতামত দিতাম। তবে মন্ত্রিপরিষদ সচিব সচিবালয় ক্যাবিনেট ব্রিফিংয়ে জানান, বিষয়টি স্থানীয় প্রশাসন, পরিবহন মালিক, শ্রমিকদের সাথে আলোচনা করে ঠিক করবে। এটা ওই রেসপেক্টিভ জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী, তাদের শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতি যারা আছেন তারা বসেই নির্ধারণ করবে। ওনারা একটা পদ্ধতি বের করবে। এটা মেইনলি ইন্টার ডিস্ট্রিক্ট বাসের জন্য বলছে, যাতে রাস্তাতে বাইরের থেকে কম মুভমেন্ট হয়। বিধিনিষেধ শিথিল হলেও এখনই শিক্ষা প্রতিষ্ঠান ও পর্যটন কেন্দ্র খুলছে না বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাত্রাতিরিক্ত আমলা নির্ভরতায় সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা ফজলুর রহমান পটলের ৫ম মৃত্যুবার্ষিকী এবং করোনাকালীন চিকিৎসা সহায়তা কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে তিনি কথা বলেন। রাজনীতিতে দুঃসময় চলছে উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রহীনতার মধ্যে কর্তৃত্ববাদী রাজনীতির জাতাকলে পড়ে গেছে দেশ।
করোনার ভয়াবহ ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কবলে দেশের মানুষ এ বিষয়ে সরকারকে বারবার বলার পরও তারা কর্ণপাত করেনি। মির্জা ফখরুল বলেন, সরকারকে পরামর্শ দিয়েছিলেন দল মতের ঊর্ধ্বে উঠে সবাইকে নিয়ে করোনার বিরুদ্ধে কাজ করার জন্য। আজকে সরকার মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, অর্থনীতিকেও সচল রাখতে পারেনি। প্রায় 2 কোটি মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। রাজনীতি আমরা প্রথম থেকেই সরকারকে সতর্ক করেছিলাম, জনগণকে সম্পৃক্ত করে এটাকে আপনার মোকাবেলা করা যায়। দুর্ভাগ্য আমাদের যে সরকার সেটা কোনো কর্ণপাতই করেননি, শুধুমাত্র আমলাদের উপর নির্ভর করে আজকে এই করোনা পরিস্থিতিকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে জায়গায় এক কথায় বলা চলে যে সম্পূর্ণ অব্যবস্থাপনা, একেবারে সংকীর্ণতা, দলীয় সংকীর্ণতা, দলীয়করণ এবং দুর্নীতি আজকে সমগ্র ব্যবস্থাটাকে গ্রাস করে ফেলেছে। এখন এটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আমাদের যে বর্তমান আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে হবে, মানুষকে বাঁচানোর জন্য, বিএনপির জন্য নয়, মানুষকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য। করোনা পরিস্থিতির মধ্যেই ডেঙ্গু রোগীর গ্রাফও এখন ঊর্ধ্বমুখী। চিকিৎসকরা জানাচ্ছেন, ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে 5 থেকে 10 বছরের শিশুরা। আক্রান্তদের বেশি বেশি তরল জাতীয় খাদ্য গ্রহণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে সোমবার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দিন দিন ডেঙ্গু যে উদ্বেগ বাড়াচ্ছে তার ধারণা মিলছে রাজধানী হাসপাতালগুলোতে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরাই, তাই ছোটদের জন্য মা বাবার উদ্বেগটাও বাড়তি। 9 দিন জ্বর, বমি, পাতলা পায়খানা, শরীর ফুলে গেছিল, পেট এই যে বড় হয়ে গেছে। আমার বাচ্চা এরকম হয়েছে, টেনশন আমার তো স্বাভাবিক হবেই, তাই না? তো যাই হোক, ওর 4টা লক্ষণ ছিল, ডাক্তার এটা বলছে, তো ওইটা থেকে ওর একটা লক্ষণ দেখা দিচ্ছে, আর ওর জ্বরটা মানে ছাড়তেছিল না। টেনশনের বিষয়, এখন টেস্টের রিপোর্ট বের হলে কি করা যায় এটাই। চিকিৎসকরা বলছেন, প্যারাসিটামলের বাইরে মূলত ডেঙ্গু রোগীর চিকিৎসা নেই, তাই সচেতনতার মাধ্যমে প্রতিরোধ করাই সবচেয়ে ভালো পথ। আমাদের পরিবেশ যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি, তাহলে একমাত্র ডেঙ্গুর প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারবো। আদারওয়াইজ চিকিৎসা দিয়ে এটার সাথে যুদ্ধ করে কিন্তু কখনোই বিজয়ী হওয়া যাবে না। তাকে প্রচুর পরিমাণে ফ্লুইড খাওয়াতে হবে, সেটা পানি হতে পারে, ডাবের পানি হতে পারে, ফলের রস হতে পারে, স্যালাইন। ডায়রিয়ার জন্য যদিও স্যালাইন, কিন্তু ডেঙ্গুতে আমরা স্যালাইন কিন্তু খেতে বলি। এদিকে ডেঙ্গু প্রতিরোধে সোমবার সচেতনমূলক প্রচারণা চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি ঠেকাতে একদিনও বসে থাকার সুযোগ নেই। আমরা মনে করি আমরা আমাদের অভিযানটাকে চালিয়ে যাব, একদিনও আমরা বসে থাকতে পারবো না, আরো বেশি কাজ করতে হবে। এই টায়ার, এই কমোড আমরা সিটি কর্পোরেশন থেকে ইনস্ট্রাকশন দিয়েছি, আপনারা পথ শিশু বা টোকাই যারা আছে বা যে কেউ যদি নিয়ে আসে তাকে আমরা তাদেরকে পুরস্কৃত করতে চাই, একটি আন্দোলনের রূপ দিতে চাই। সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর গাবতলী, মিরপুরের বিভিন্ন এলাকায় মাইকিং ও ডেঙ্গুর আবাসস্থল ধ্বংসে অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। আবারও পদ্মা সেতুর পিলারে ধাক্কা খেল আরেকটি ফেরি। গত সন্ধ্যায় সেতুর 10 নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের একটি ফেরি। এতে আহত হয়েছে অন্তত 10 জন। সোমবার সন্ধ্যায় 7টা 20 মিনিটের দিকে শিমুলিয়া বাংলাবাজার নৌপথে এই দুর্ঘটনা ঘটে। বিআইডব্লিউটিসির ম্যানেজার শফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের ফেরিটি বাংলাবাজার থেকে শিমুলিয়ার দিকে যাচ্ছিল। হঠাৎ একটি ইঞ্জিন চালিত ট্রলার সামনে এসে পড়ে ফেরিটির। সে সময় নদীতে প্রবল স্রোত থাকায় পিলারের সাথে ধাক্কা লাগে। এর আগে 23 জুলাই পদ্মা সেতুর 17 নম্বর পিলারে আঘাত হানে শাহজালাল নামের একটি রোরো ফেরি। এতে ফেরিটির অন্তত 20 জন যাত্রী আহত হন। এ ঘটনার পর ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করে কর্তৃপক্ষ। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রেকর্ড রাঙা জয়ে সিরিজ শেষ বাংলাদেশের। নিজেদের সর্বনিম্ন 62 রানে অল আউট অস্ট্রেলিয়া, ম্যাচ ও সিরিজ সেরা সাকিব। আরও 245 মৃত্যু সহ করোনার ভয়াবহতা বাড়ছেই। লকডাউনের শেষ দিন আজ, পরিস্থিতির আরও অবনতির শঙ্কা বিশেষজ্ঞদের। মন্ত্রণালয়কে না জানিয়েই গণপরিবহন কমানোর সিদ্ধান্ত, বলেছেন মন্ত্রী। এটি মালিক শ্রমিক প্রশাসনের বিষয়, জানালেন মন্ত্রিপরিষদ সচিব।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।